সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সরল সমীকরণ নিয়ে। ইতিপূর্বে আমি একটি ক্লাস করিয়েছিলাম তোমাদের সমীকরণের উপরে। সেখানে আমরা সরল সমীকরণ কি, সমীকরণ কাকে বলে এবং সমীকরণের সমাধান এবং শুদ্ধি পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে কি সমীকরণ কি? মনে করার চেষ্টা করো সমীকরণ কি, সরল সমীকরণ কি এবং এই সমাধানটি কিভাবে করতে হয়। তো আমরা আজকে তাহলে সরল সমীকরণ এবং এই সমীকরণের সমাধান কিভাবে করতে হয় তা দেখব। সরল সমীকরণ সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় সরল সমীকরণ। সরল সমীকরণ পেজ খুলবে তোমরা 107, 107। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পেজ 107 এবং সরল সমীকরণ এটা বইটা খুলো সবাই। প্রথমেই আমরা একটু মনে করার চেষ্টা করি যে সমীকরণ কাকে বলে বা সমীকরণ কি। গত ক্লাসে আমি সমীকরণের সংজ্ঞা দিয়েছিলাম, তাহলে একটু মনে করার চেষ্টা করো সমীকরণ কি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সমীকরণ হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। আবারও বলছি, চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। যেমন আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। 3x + 2 = 8। দেখো, এখানে উদাহরণটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে 3x + 2 = 8 আমাদের সমীকরণের যে সংজ্ঞা, এই সমীকরণের সংজ্ঞার মধ্যে আমি বলেছি যে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। তাহলে এখানে চলক হিসাবে আছে x, আর প্রক্রিয়া চিহ্ন প্লাস এবং সমান চিহ্ন আছে, এটি একটি গাণিতিক বাক্য, অতএব এটি একটি সমীকরণ। আর আমাদের এই চ্যাপ্টারে আরেকটি কথা লেখা আছে, সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ কি? এই পূর্বের ক্লাসে আমরা এটাও পড়িয়েছি, কাজেই মনে করার চেষ্টা করো। সরল সমীকরণ হচ্ছে এক ঘাত বিশিষ্ট। তোমরা একটু লক্ষ্য করো, এখানে এক্সের পাওয়ার বা ঘাত আছে 1, এক ঘাত। তাহলে এই সমীকরণটি হলো এক ঘাত, চলকের মাত্রা বা ঘাত হচ্ছে 1, অতএব এটি এক ঘাত বিশিষ্ট একটি সমীকরণ। এই এক ঘাত বিশিষ্ট সমীকরণকেই বলা হয় সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ আমরা জানলাম। এখন এই সরল সমীকরণ বা সমীকরণের সমাধান কিভাবে করা যায়, চলো আমরা বোর্ডে যে সমীকরণটি লেখা আছে প্রথমে এটাই সমাধান করি। এখানে একটা সমান চিহ্ন আছে, অতএব তোমাকে বাম পাশে বা ব্যবহার করতে হবে
3x ইকুয়াল টু 8, আর এই 2টাকে কি করবে? ডান পাশে 8 আছে, আর এই সমান চিহ্নের বামে যে 2 ছিল, এই 2টাকে কি করবে? 2টাকে আমরা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব। তাহলে এই সমান চিহ্নের বাম পাশে 2 এর আগে বা বামে আছে প্লাস চিহ্ন, ডান পাশে গেলে কি হবে? এটা হবে মাইনাস। এটা আমরা কি করছি? পক্ষান্তর। ইংরেজিতে বলা হয় ট্রান্সপজিশন। ট্রান্সপজিশন নিশ্চয়ই তোমাদের জানার ইচ্ছে করে যে পক্ষান্তরটা আসলে কি। পক্ষান্তরটা হচ্ছে এই সমান চিহ্নের আগের অংশটা হলো বাম পক্ষ, পরের অংশটা হলো ডান পক্ষ। ইতিপূর্বে আমরা এটা জেনেছি। তাহলে সমান চিহ্নের আগের অংশটা বাম পক্ষ, পরের অংশটা ডান পক্ষ। এখন এই সমান চিহ্নের কোনো এক পক্ষ থেকে যদি আমরা কোনো রাশিকে অন্য এক পক্ষ থেকে অন্য পক্ষে নিয়ে যাই, তাহলে সেখানে চিহ্ন পরিবর্তন হবে, এবং এই এক পক্ষ থেকে কোনো সংখ্যা বা রাশি চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে নেওয়াটাই হচ্ছে ট্রান্সপোজিশন বা পক্ষান্তর, অথবা আমরা আরেকটা বলতে পারি স্থানান্তর। তাহলে আমি আবার বলি যে সমান চিহ্নের এক পক্ষ থেকে অন্য পক্ষে কোনো রাশিকে চিহ্ন পরিবর্তন করে নেওয়াকেই বলা হয় পক্ষান্তর, বা ইংরেজিতে বলা হয় ট্রান্সপজিশন। তাহলে আমরা পক্ষান্তর জানলাম। এখন 3x ইকুয়াল টু 8 থেকে 2 বাদ দাও, অর্থাৎ 8 মাইনাস 2, তাহলে কত আসে? নিশ্চয়ই 6। বা এখন এই x এর সাথে 3 কি অবস্থায় আছে বলতে পারো? হ্যাঁ, x এর সাথে 3 আছে ইনটু অবস্থায়, অর্থাৎ গুণ অবস্থায়। তাহলে যদি x এর সাথে 3 গুণ অবস্থায় থাকে, তাহলে ডান পাশে গেলে এটি হবে ভাগ। অর্থাৎ আমরা ইতিপূর্বেও জানছি যে বাম পাশের রাশি যদি প্লাস থাকে, ডান পাশে গিয়ে মাইনাস হবে, আবার মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক তেমনিভাবে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে ডান পাশে গিয়ে গুণ হবে। তাহলে এখানে যেহেতু গুণ আছে, তাহলে আমরা এটাকে ডান পাশে নিয়ে কি করব? ভাগ দিব, ভাগ। তাহলে কত আসে? 2। এই হলো আমাদের এই সমীকরণের লিখিত এই সমীকরণের সমাধান, অর্থাৎ x এর মান হচ্ছে এখানে 2। তাহলে এই সমীকরণে আমি বলছিলাম যে সমীকরণ হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সংবলিত একটি গাণিতিক বাক্য। এই বাক্যটাকে বলা হয় সমীকরণ, এবং এই সমীকরণের সমাধান কিভাবে করতে হয় তা আমরা এইমাত্র দেখলাম। এখন এই যে x এর মানটা বের হলো, এই xটা আসলে এই সমীকরণের মধ্যে কি? আমি উল্লেখ করেছি যে চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। তাহলে এই সমীকরণে xটা আসলে কি ছিল? চলক। আর চলক মানেই হচ্ছে সমীকরণের মধ্যে একটি অক্ষর প্রতীক যার সুনির্দিষ্ট মান আমাদের জানা নাই। এটি হচ্ছে অজ্ঞাত রাশি, অজানা রাশি। আর সমাধান করে ওই অজ্ঞাত রাশির মান বের করাটাই হচ্ছে আসলে সমাধান। আমরা যেহেতু সমাধান করলাম, তাহলে এখানে কি x এর মানটা বের হলো, অর্থাৎ অজ্ঞাত রাশির মান বের হলো, চলকের মান বের হলো। তাহলে আমরা কোনো সমীকরণকে সমাধান করা দেখলাম। এখন এই সমীকরণের তোমাদের পরীক্ষায় আরেকটি বিষয় থাকে, সেটি হলো শুদ্ধি পরীক্ষা। এই সমীকরণটির কিভাবে শুদ্ধি পরীক্ষা করা যায় সেটা আমরা এখন দেখব। শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা আসলে শুদ্ধি পরীক্ষা হচ্ছে যে এই সমীকরণের মধ্যে আমরা সমাধান করে যে বীজ বা মূল বা যে মানটি পেয়েছি, সেই মান দ্বারা
এই সমীকরণটি শুদ্ধ হয় কিনা, অর্থাৎ এই সমীকরণের ডান পাশ এবং বাম পাশ এবং ডান পাশ ঠিক আছে কিনা, এটা পরীক্ষা করে দেখাই হলো শুদ্ধি পরীক্ষা। অর্থাৎ জিনিসটা শুদ্ধ আছে কিনা, সঠিক আছে কিনা, ঠিক আছে কিনা সেটা দেখা। তাহলে আমরা যে মানটা পাইছি এক্সের মান, এই এক্সের মানটা এই সমীকরণের বাম পাশে এক্সের মান এক্সের জায়গায় বসাবো। বসানোর পরে যদি বাম পক্ষ আর ডান পক্ষ অর্থাৎ সমান চিহ্নের আগের অংশ এবং সমান চিহ্নের পরের অংশ সমান হয়, তাহলেই আমরা বলতে পারবো যে এই সমীকরণটি ঠিক আছে, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা হয়েছে। তাহলে চলো আমরা দেখি যে এক্সের যে মানটি পাইছি 2, এই 2 সমান চিহ্নের বাম পাশে এক্সের জায়গায় বসিয়ে দেখি যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান আছে কিনা। তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে সমীকরণের বাম পক্ষ কি আছে, সমান চিহ্নের আগের অংশটাকে বলা হয় বাম পক্ষ। তাহলে আগের অংশে কি আছে 3x + 2। এখন এই এক্সের পরিবর্তে অর্থাৎ এক্সের জায়গায় এক্সের মান হিসাবে আমরা বসাবো 2। তাহলে দেখি 3 আর এই জায়গাতে একটা ইনটু দিতে হবে, এক্সের জায়গায় বসাবা 2 + 2, 3 দুগুণে 6, 6 + 2 সমান 8। তাহলে দেখা যায় যে এক্সের মান 2 বসালে এই সমীকরণের বাম পক্ষ হয় কত 2, 8। আবার ডান পক্ষে দেওয়া আছে 8, অর্থাৎ সমীকরণের বাম পক্ষ 8, ডান পক্ষ 8, অর্থাৎ সমান হয়েছে। এটি হচ্ছে তোমার শুদ্ধি পরীক্ষা। একটু লিখে দেই, ডান পক্ষ সমান কত 8, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এটা কি হলো, শুদ্ধি পরীক্ষা করা হলো। তাহলে এইভাবে তোমাদের পরীক্ষার মধ্যে এমন থাকতে পারে যে কোনো একটি সমীকরণ দিয়ে প্রশ্ন করতে পারে যে সমীকরণের চলক কোনটি, চলকের সহগ কত। এমন ক নম্বরে থাকতে পারে যে সমীকরণের চলক কি, চলকের সহগ কত। অথবা ক নম্বরে এমন প্রশ্ন করতে পারে, আমি একটু দেখাই, যে চলক কি, চলক হচ্ছে x, সহগ কত 3। অথবা বলতে পারে সাংখ্যিক সহগ কত, তাহলে সাংখ্যিক সহগ 3। আবার এটিও বলতে পারে যে ক নম্বরে যে কোনো ধরনের একটা প্রশ্ন করতে পারে, যেমন সমীকরণ কাকে বলে, অথবা সরল সমীকরণ কাকে বলে। এখন খ নম্বরে এমন হইতে পারে যে কোনো একটি সমীকরণ, এই ধরনের একটা সমীকরণ দিয়ে সমাধান করতে বলতে পারে, অর্থাৎ সমাধান করো। গ নম্বরে তোমার সপ্তম শ্রেণীতে এই ধরনের প্রশ্ন করতে পারে যে উক্ত সমীকরণটির শুদ্ধি পরীক্ষা করো, অথবা সত্যতা যাচাই করো। আসলে শুদ্ধি পরীক্ষা বলে সত্যতা যাচাই করা যে আমার সমীকরণটি ঠিক আছে কিনা। তাহলে এখানে গ নম্বরে এমন বলতে পারে যে সমীকরণটির সত্যতা যাচাই করো অথবা শুদ্ধি পরীক্ষা করো। এই ধরনের প্রশ্ন সৃজনশীলে আসতে পারে। আমরা এবার ওই 7.1 বইটা খুলব সবাই। 7.1-এর 107 পৃষ্ঠা, 7.1 107 পৃষ্ঠা। চলো আমরা বই থেকে দু একটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। সবাই তাহলে বই খুলো, পেজ নং 107, অনুশীলনী 7.1। এখান থেকে আমরা দু একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রথমেই আমি 7.1 থেকে
4 নম্বর অঙ্কটি নিব। সবাই নাও 4 নম্বর। দেখো 4 নম্বরে কি লেখা আছে, খাতায় উঠাও সবাই, আমার সাথে সাথে খাতায় উঠাও। 7y -5 সমান সমান y -1। দেখো এই সমীকরণটি 4 নম্বরে আছে, সবাই উঠাই নাও। তাহলে ইতিপূর্বে যে অঙ্কটি আমি করাইছি সেই অঙ্কে এরকম লেখা ছিল যে চলক ছিল x, আর এখানে চলক হিসাবে কি আছে বলো তো দেখি, এখানে চলক হিসাবে আছে y। তাহলে এই সমীকরণটি সমাধান করে বা এই সমস্যাটি সমাধান করলে আমাদের কোন চলকের মান বের করতে হবে, এক্স চলকের? নিশ্চয়ই না, আসলে চলক কি দেওয়া আছে y, তাহলে কোন চলকের সমাধান করতে আমরা মান বের করব, y এর, যেহেতু y দেওয়া আছে। তাহলে দেখি এটা কিভাবে সমাধান করা যায়। এখানে একটি বা লিখবে, বা, যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে, আর চলকগুলিকে আমরা বাম পাশে লেখার চেষ্টা করব। তাহলে এখানে আছে কি 7y, আর ডান পাশে সমান চিহ্নের ডান পাশে আছে y, এবং চিহ্নটা আছে এখানে প্লাস, যদিও প্লাস দেওয়া নাই তবু আমাদের ধরে নিতে হবে এখানে একটি প্লাস চিহ্ন আছে। তাহলে ইতিপূর্বে আমি বলছি যে সমান চিহ্নের এক পক্ষ থেকে আরেক পক্ষে কোনো রাশি স্থানান্তর করলে চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে আমি যদি এই ওয়াইকে বাম পাশে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই এটা হবে, এখানে আসছিল প্লাস, হয়ে যাবে মাইনাস, সমান, আর এই -1 ঠিক থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই 5কে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে চিহ্নটা কি হবে, নিশ্চয়ই এখানে মাইনাস আছে, তাহলে ডান পাশে গিয়ে হবে প্লাস। হ্যাঁ, এখন এই 7টি ওয়াই থেকে অর্থাৎ 7y থেকে y বাদ দাও, তাহলে থাকে কত, 6y সমান সমান। বীজগণিতের যোগ বিয়োগের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে একটা সংখ্যা আছে মাইনাস সংবলিত, অর্থাৎ 1-এর সামনে আছে মাইনাস, আর এই 5-এর সামনে আছে প্লাস। তাহলে এই 5 হচ্ছে, 5 হচ্ছে হ্যাঁ প্লাস চিহ্ন বিশিষ্ট, আর 1 হচ্ছে মাইনাস চিহ্ন বিশিষ্ট। তাহলে এখানে আমাদের এই জিনিসটি খেয়াল করতে হবে যে প্লাস চিহ্ন সংবলিত প্লাস চিহ্ন বিশিষ্ট সংখ্যাটি বড় নাকি মাইনাস চিহ্ন বিশিষ্ট সংখ্যাটি বড়। নিশ্চয়ই এখানে স্পষ্ট যে প্লাস চিহ্ন বিশিষ্ট সংখ্যাটি বড়, অর্থাৎ 5 বড়, 1 ছোট। এখানে তাহলে এই বড় সংখ্যার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটি এখানে বসাইতে হবে। তাহলে অর্থাৎ যে চিহ্নের সংখ্যাটি বড় সেই চিহ্নটি সামনে বসবে। তারপরে 5 থেকে 1 অর্থাৎ 5 থেকে 1 বাদ দিলে থাকে কত, 4। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগবে যে স্যার এখানে তো একটা সংখ্যা, এক সংখ্যার সামনে তো প্লাস চিহ্ন দেওয়া লাগে না। হ্যাঁ, অবশ্যই লাগবে না, এখানে প্লাস চিহ্ন না দিলেও চলবে, অর্থাৎ না থাকলেও আমরা ধরে নিব এখানে প্লাস চিহ্ন আছে। এখন আগের অঙ্কটির সমাধান অনুযায়ী দেখো এই 6 তাহলে ইনটু পর্যায়ে আছে, গুণ পর্যায়ে আছে। এই 6 যদি ডান পাশে যায়, ডান পাশে নেই 6কে, তাহলে অবশ্যই এই ইনটুটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা সেই কাজটি করে ফেলি, 4/6। দেখো এই 4 এবং 6 এই দুইটি সংখ্যাকেই 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 3/2, অর্থাৎ y সমান সমান 3/2। তাহলে এইখানে আমাদের এই সমাধানটি হয়ে গেল, অর্থাৎ চলক ছিল y, অর্থাৎ অজ্ঞাত রাশি ছিল y। এই অজ্ঞাত রাশি y এর মানটা আমরা এখানে পেলাম। এই যে মানটা পাওয়া গেল এটাকে আমরা অনেক সময় বলি এটা বীজ,
এটা মূল, এটা মান, তাই না? তাহলে এই সমীকরণের বীজ বা এই সমীকরণের মূল হচ্ছে 3/2। তোমরা এখানে লিখে দিবে নির্ণয় সমাধান y সমান 2/3। হ্যাঁ, তোমরা সবাই খাতায় উঠিয়েছো নিশ্চয়ই, লিখেছো সবাই। তাহলে আমি আরেকটু ব্যতিক্রম ধর্মী আরেকটি সমাধান আমরা করব এখন। তাহলে এটা মুছে দেই। এখন তোমরা দেখবে একটু ব্যতিক্রম ধর্মী একটি অঙ্ক, সেটা হলো ভগ্নাংশ। যেমন আছে 5x/7, নাম্বারটা লিখো 13। 5x/7 প্লাস 4/5 4/5 সমান x/5 প্লাস 2/7। এটা 13 নম্বরে আছে, দেখো। হ্যাঁ, বই খুলো, বইয়ে দেখো সবাই। তাহলে আগে যে অঙ্কটি আমি করালাম সেখানে কিন্তু এরকম ভগ্নাংশ ছিল না। তাহলে আগের ওই সমীকরণের তুলনায় এটা একটু ব্যতিক্রম, এটার মধ্যে ভগ্নাংশ আছে। এখন এই ভগ্নাংশ সংবলিত সমীকরণটা আমাদের সমাধান করতে হবে। দেখো, এই সমীকরণের মধ্যে চলক কোনটি? নিশ্চয়ই তোমরা ধরতে পারছো, এখানে চলক হচ্ছে এক্স। অজ্ঞাত রাশিটা হচ্ছে এক্স। তাহলে এই সমীকরণটি সমাধান করে আমাদের এক্সের মান বের করতে হবে। তাহলে চলো দেখি এক্সগুলাকে এক পাশে করা যায় কিনা। আগে যে সমাধানটি করলাম সেখানেও কিন্তু আমরা দেখাইছি যে চলকগুলিকে এক পাশে আনছি এবং সংখ্যাগুলিকে আরেক পাশে ডান পাশে নিয়েছি। অতএব এখানেও তুমি এই চলক সংবলিত রাশি দুইটাকে এক পাশে আনবে, অর্থাৎ বাম পাশে নিয়ে আসবে, সমান চিহ্নের বামে নিয়ে আসবে। তাহলে কিভাবে আনা যায়? 5x/7 এই রাশিটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে যে চিহ্নটি ছিল প্লাস, এটি হবে -x/5 সমান এই 2/7 আর এই 4/5, অর্থাৎ এই প্লাস চিহ্ন বিশিষ্ট এই সংখ্যাটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাই, তাহলে নিয়ম অনুসারে কি হবে? এই প্লাস হয়ে যাবে মাইনাস, অর্থাৎ 4/5। এখন তোমরা বাম পাশে এবং ডান পাশে লসাগু করবে। নিশ্চয়ই তোমরা ভগ্নাংশের লসাগু কীভাবে করতে হয় জানো। এখানে হরের জায়গায় আছে 7, হরের জায়গায় আছে 5। এই 7 এবং 5 এই দুইটি রাশির লসাগু কি হবে? 7 এবং 5। আসলে এদের লসাগু হবে 535। গুণ করতে হবে, যেহেতু কোনো সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে ভাগ করা যায় না, অতএব এদের গুণফলই হবে এদের লসাগু। তাহলে 7 আর 5-এর লসাগু হলো 35। এখন তোমাকে দেখতে হবে যে এই 7 এই 35-এর মধ্যে কয়বার যায়। হ্যাঁ, এই 7-এর ঘরে নামাতা বললেই তোমরা বুঝতে পারবে। 535, অর্থাৎ এই 7 35-এর মধ্যে কয়বার যায়? 5 বার। 535। তাহলে এই 5 দিয়ে পরে এটাকে গুণ করতে হবে। 5 × 5 = 25x। একইভাবে এই 5 35-এর মধ্যে যায় 7 বার। তাহলে 7 দিয়ে গুণ করো, 7x অর্থাৎ 7x। ঠিক ডান পাশে একইভাবে লসাগু করতে হবে হরগুলির। এখানে হর আছে 7 আর 5। 7 এবং 5-এর লসাগু হচ্ছে 5 × 7 = 35।
তাহলে 7 35-এর মধ্যে যায় 5 বার, 5 দুগুণে হলো 10 মাইনাস, আর এই 5 35-এর মধ্যে যায় 7 বার, 4 7 28, 4 7 28, 25x থেকে 7x অর্থাৎ 25x থেকে 7x বাদ দাও, তাহলে থাকে কত 18x ডিভাইডেড বাই 35 ইকুয়াল টু, এখানেও একটি জিনিস লক্ষণীয় যে এখানে আছে প্লাস চিহ্ন, অর্থাৎ 10 হচ্ছে প্লাস চিহ্ন বিশিষ্ট, আর 28 এর সামনে আছে মাইনাস, তাহলে এই 28 হচ্ছে মাইনাস চিহ্ন বিশিষ্ট। যেহেতু মাইনাস চিহ্ন বিশিষ্ট সংখ্যাটি বড়, অতএব আমাকে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে 18 ডিভাইডেড বাই 35। সবাই একটু লক্ষ্য করো, সমান চিহ্নের আগে অর্থাৎ বাম পক্ষে এবং সমান চিহ্নের ডান পাশে অর্থাৎ ডান পক্ষে দেখো একটা মিল আছে, একদম মিল, 35 35, দারুণ মিল, একেবারে মিল। আবার 18 18, এটা কিন্তু মিল আছে। যদি এই সমীকরণের সমান চিহ্নের উভয় পাশে মিল থাকে অর্থাৎ একই রাশি থাকে, তাহলে তুমি এই রাশিগুলিকে বাদ দিতে পারবে। বাদ দেওয়ার একটা উপায় অবশ্য আছে, সেটা হলো যে যদি আমি 35 দ্বারা গুণ করি উভয় পক্ষে, তাহলে এই 35 35 হ্যাঁ বাদ হবে, আর 18 এবং 18 দ্বারা যদি উভয় পাশে ভাগ করে দেই তাহলে এই 18টা উঠে যাবে। যাক, আমি ওই আলোচনাটা তোমাদের সামনে এখন করবো না, নেক্সট ক্লাসে অথবা তোমরা পরের ক্লাসে এই অষ্টম শ্রেণীতে এটা বিস্তারিতভাবে জানতে পারবে। এখন শুধু এইটুকু জেনে নাও যে মিল থাকলে, উভয় পাশে যদি মিল থাকে, একই থাকে, সেই মিল রাশি বা একই রাশিটাকে বাদ দেওয়া যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, 18 18 বাদ দাও, তাই একে x, 35 35 বাদ দাও, তাহলে শুধু x থাকে, আর ডান পাশে -1 থাকে। তাহলে এটা আমরা আসলে বাদ দিলাম, এটা তো এমনি এমনি বাদ দেওয়া যায় না, তো একটা পদ্ধতি আছে, একটা প্রক্রিয়া আছে যে সেই প্রক্রিয়ায় বাদ দেওয়া যায়, একটা বিধি আছে। সেই বিধিটা হচ্ছে আসলে উভয় পক্ষকে আমরা এটার উল্টা রাশি দিয়ে গুণ করা লিখে দেব। যেমন 18/35, এই রাশিটাকে যদি আমি 35 ডিভাইডেড বাই 18 দ্বারা উভয় পক্ষকে গুণ দেখাই, গুণ করে, তাহলেই কিন্তু এটা উঠে যাবে। অর্থাৎ এই 18 আর 18 কাটা যাবে, এই 35 35 কাটা যাবে, তাহলে থাকবে এখানে x, আর এখানে থাকবে কোনো সংখ্যা না থাকলে অবশ্যই এটা 1 দিতে হবে, তাহলে -1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণের সমাধানটি হচ্ছে x = -1। এটি একটি ভগ্নাংশ আকারের সমীকরণ। তো আমরা প্রথমেই দেখলাম ভগ্নাংশ ছাড়া এবং পরে দেখলাম ভগ্নাংশের সমীকরণ। এখন আরেকটু ব্যতিক্রম আরেকটা সমাধান আমরা করব এখানে, যাতে তোমরা বাসায় এই অনুশীলনী সবগুলি অঙ্ক করতে পারো। তার জন্য আমি ফাঁকে ফাঁকে অঙ্ক বাদ দিয়ে মাঝখান থেকে কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলি তোমরা অবশ্যই বাসায় করে নেবে। এরপরে দেখো তাহলে আরেকটু ব্যতিক্রম, নাম্বার দেখবে এবার দেখবে 15 নাম্বার, এটি আরেকটু ব্যতিক্রম। 15 খাতায় উঠাও সবাই। 3y + 1, 3y + 1 ডিভাইডেড বাই 5 =
3y মাইনাস 7 ডিভাইডেড বাই 3, 3y মাইনাস 7 ডিভাইডেড বাই 3। দেখো আগের যে দুইটি অঙ্ক আমরা করলাম, সমাধান করলাম, নিশ্চয়ই ওই অঙ্ক দুটির তুলনায় এটা আরেকটু ব্যতিক্রম। এখানে যোগ বিয়োগ করার কোনো ব্যবস্থা নেই, অথবা এক পাশ থেকে আরেক পাশে রাশি নেওয়ারও কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ পক্ষান্তর করার কোনো ব্যবস্থা নেই। তাহলে এইরকম ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, এই ক্ষেত্রে এই ধরনের আকৃতি বিশিষ্ট সমীকরণ, অর্থাৎ এই আকারের সমীকরণকে আমরা আর গুণনের মাধ্যমে সমাধান করব। আর গুণনের মাধ্যমে, আর গুণন আসলে কোনাকুনি গুণ, কোনাকুনি এইভাবে কোনাকুনি গুণ মানে আর গুণন, ইংরেজিতে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন, আর গুণন। তাহলে আমরা আড়াআড়ি গুণ করব কীভাবে? একটু বোর্ডের দিকে তাকাও। আসলে এখানে যে উপরের রাশিটা আছে, এই রাশির সাথে এই পাশের নিচের রাশি অর্থাৎ 3 দিয়া এই রাশিটাকে গুণ করতে হবে। তাহলে দেখো কোনাগুনি হচ্ছে। আবার এই যে নিচের রাশি 5, হরের জায়গায় 5 আছে, এই 5 দিয়া এই উপরের রাশিটাকে গুণ করতে হবে। অর্থাৎ তাহলে কি দাঁড়াইলো? কোনাগুনি। এরকম এই রাশিটা যদি আমরা গুণ করি তাহলে এটা কোনাগুনি গুণ হচ্ছে। আবার এইভাবে যদি গুণ করি তাহলেও কিন্তু কোনাগুনি গুণ হচ্ছে। অর্থাৎ এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গুণন, বা আরেকটা শব্দ ক্রস গুণন, ক্রস প্রোডাক্ট, ক্রস গুণন বা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, মাল্টিপ্লিকেশন, আর গুণন, কোনাগুনি গুণন ইত্যাদি। তাহলে আমরা গুণ করি এই 5 দিয়া, তাহলে গুণ করতে হবে 3y মাইনাস 7কে। তো 5 দিয়ে গুণ করো, 5 3y মাইনাস 7 সমান সমান এই যে 3 আছে, এই 3 দিয়ে গুণ করতে হবে এইভাবে, অর্থাৎ 3-র সাথে এটা গুণ হবে। 3 ইন্টু 3y প্লাস 1। তাহলে আমরা গুণটা কীভাবে করলাম? কোনাগুনি। এর সাথে এই 5-এর সাথে গুণ হচ্ছে 3y মাইনাস 7, আবার এই নিচের 3-র সাথে গুণ হচ্ছে 3y প্লাস 1। অর্থাৎ এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন, আর কি ক্রস প্রোডাক্ট, আর কি বলা যায়? আর গুণন, আর কি কোনাকুনি গুণ। তাহলে আমরা এখানে এই ধরনের ভগ্নাংশ থাকলে প্রথমেই আর গুণন বা ক্রস গুণন করে নেব। এখন ক্রস গুণন করার পরে দেখো এই 5 আসলে এই রাশিটার সাথে কি বুঝাইছে? গুণ বুঝাইছে। এই 5 গুণ, যেহেতু গুণ বোঝাইছে তাহলে চলো আমরা গুণটা মিলে গেছে। এটা একটা সরল সমীকরণ যেখানে দেখাইছিলাম প্রথম, সেই সমীকরণের মতো এটার একটা মিল আছে। এখানে কি করতে হবে? নিশ্চয়ই আগের অঙ্কে আমরা শিখে ফেলছি যে এই ধরনের রাশি থাকলে চলকগুলিকে এক পাশে করতে হবে, সংখ্যাগুলিকে এক পাশে করতে হবে। তাহলে আমরা চলকগুলি চলো একত্র করে ফেলাই, অর্থাৎ বাম পাশে নিয়ে আসি। তাহলে এখানে 15y তো আছেই, আর ডান পাশ থেকে সমীকরণের ডান পাশ থেকে এই চলকটাকে আমরা বাম পাশে নিয়ে আসি। তাহলে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে বাম পাশে আসলে হবে মাইনাস, সমান সমান। আর এই +3, যদিও এখানে +3 আছে, প্লাস আছে, কিন্তু আমি লেখার সময় প্লাস চিহ্নটি দেইনি। এর কারণ হলো যে প্রথমেই কোনো রাশি লিখলে প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে 3 আর এই যে 35, এই 35কে যদি আমি এই সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে? 35 কি হবে? আছে মাইনাস, তাহলে ট্রান্সপোজিশনে বা পক্ষান্তরে গিয়ে কি হবে? এটি প্লাস হবে। আমি বারবার বলতেছি যে তোমাদের জন্য মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই তোমাদের এই যে পদ্ধতিগুলি এবং সমাধান করার যে নিয়ম, প্রক্রিয়া পদ্ধতি, এটি কিন্তু আসলে এক্ষুনি জানা হয়ে যাবে। আমি বারবার বলতেছি একই কথা, যাতে তোমাদের
যাতে এগুলি মনে থাকে এবং তোমরা এই কাজগুলি করতে পারো, তার জন্য আমি বারবার একই কথা বলতেছি। যেমন আবারও বলি, এখানে মাইনাস চিহ্ন আছে 35-এর আগে এবং এটি আছে সমান চিহ্নের বামে। আমি যখন এই সংখ্যাটিকে ডান পাশে নিলাম তখন এখানে কী চিহ্ন দিছি? প্লাস চিহ্ন, অর্থাৎ মাইনাস ছিল প্লাস হয়েছে। প্লাস যদি থাকতো তাহলে মাইনাস হতো। তেমনিভাবে এখানে প্লাস ছিল, বাম পাশে এসে কী হয়েছে? মাইনাস হয়েছে। তাহলে এক পক্ষ থেকে, আমি এটা প্রথম দিকেই বলছি, তোমাদের দেখো মনে আছে কিনা, যে সমীকরণের এক পক্ষ থেকে কোনো রাশিকে অন্য পক্ষে নিয়ে গেলে, স্থানান্তর করলে সেই ক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন করতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এইভাবে পরিবর্তন করতে হবে। তাহলে আর এটাকেই বলা হয় পক্ষান্তর বিধি বা ট্রান্সপজিশন বিধি, ট্রান্সপজিশন ল। তাহলে আমরা সেই প্রথমেই যে বলছি যে এক পক্ষ থেকে আরেক পক্ষে নিলে চিহ্ন পরিবর্তন হবে, সেই হিসাবে এই প্লাস ডান পাশে, বাম পাশে হয়েছে মাইনাস, আর এই মাইনাস ডান পাশে গিয়ে হয়েছে প্লাস। এই কথাগুলি আমি কিন্তু বারবার বলে যাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এখন এই 15y থেকে 9y বাদ দাও, দেখো কত থাকে। নিশ্চয়ই 15 থেকে 9 বাদ দিলে 6 থাকবে, 6। 6y ইকুয়াল টু, দেখো 3-এর সাথে 35, 35 যোগ করো, যোগ করলে কি হয়? 38। দেখো তো মনে করতে পারো কিনা, এই 6 কোথায় যাবে, কোন দিকে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে? ইতিপূর্বে আমি দেখাইছি যে এই চলকের সাথে কোনো সংখ্যা যদি থাকে এটাকে বলা হয় সংখ্যা সহগ, আর এই সহগ থাকে চলকের সাথে গুণ অবস্থায়। যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে? ডান দিকে গেলে হবে ভাগ। এখানে আছে গুণ, এই পাশে হয়ে আসবে ভাগ। দেখো যে এই 38 আর এই 6 এর মধ্যে কোনো গসাগু সংখ্যা অর্থাৎ কমন কোনো সংখ্যা আছে কিনা, যে সংখ্যা দিয়ে উপরে এবং নিচে, অর্থাৎ 6, 38 এবং 6 এই দুটাকেই ভাগ করা যায় এমন একটা সংখ্যা খুঁজে বের করো, এমন একটা উৎপাদক খুঁজে বের করো। নিশ্চয়ই আছে 2। 2 দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে 19, আর 2 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে কী হবে? 3। তাহলে y সমান সমান 19 ডিভাইডেড বাই 3। তাহলে হয়ে গেল এই সমীকরণটির সমাধান আমরা করে নিলাম। এখানে আমি প্রথমে বললাম যে এই সমীকরণটি একটু ভিন্ন। প্রথম যে সমীকরণটি করাইলাম 4 নাম্বার, সেটি ছিল সোজা একটা সরল রেখা বরাবর লাইন। আর পরেরটা যেটা করাইলাম অবশ্যই ভগ্নাংশ এবং লসাগু করে পরে করতে হয়েছে। আর এটার মধ্যে এই 15 নম্বর সমীকরণের মধ্যে দেখা যায় যে 4 এবং এই 13 যে দুইটা করাইছি তার সাথে কোনো মিল নেই। এখানে কোনো সংখ্যাকে বাম পাশে সরাসরি আনা যাচ্ছে না, আবার ডান পাশে সরাসরি নেওয়াও যাচ্ছে না, যোগও করা যাচ্ছে না, বিয়োগও করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা জানলাম কি করতে হয়। ইতিপূর্বে বলছি যে কি করতে হয়, এটাকে কোনাকুনি গুণ করতে হয়, অর্থাৎ আড়াআড়ি গুণ করতে হয়। ক্রস মাল্টিপ্লিকেশন অথবা ক্রস প্রোডাক্ট অথবা ক্রস গুণন অথবা আর গুণন অথবা কোনাকুনি গুণ, এই শব্দগুলি আমরা জানলাম। তাহলে এবং এই কাজটি কিভাবে করতে হয়, এই কোনাগুনি, এই কোনাগুনি গুণ করতে গিয়ে তবে একটা জিনিস খেয়াল রাখা দরকার, এখানে আমাদের স্মরণ রাখতে হবে, সেটা হলো যে বড় সংখ্যাটি যদি আমি আগে নেই তাহলে প্লাস মাইনাসের একটা সমস্যা তৈরি হবে না। আমরা চেষ্টা করব যে বড় সংখ্যাটি দিয়ে গুণ করার জন্য। যদি বড় সংখ্যা দিয়ে গুণ নাও করি তাহলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে এবং করতেও পারবো আমরা। কিন্তু বড় সংখ্যাটি দিয়ে গুণ করলে কি হয় যে এখানে প্লাস মাইনাসের একটা ঝামেলা এখানে কমে যায়। এই জন্য আমরা চেষ্টা করব বড় সংখ্যাটি দিয়ে গুণ করার। আমি যা করছি আর কি
দেখো 5 দিয়ে আগে গুণ করছি, 3 দিয়ে পরে গুণ করছি, কারণ 3 দিয়ে 3 রে গুণ করলে 9 আর 5 দিয়ে 3 রে গুণ করলে 15, তাহলে এটা একটু বড়, এই বড়টা আমি আগে নিছি। এটা একটা জাস্ট একটু কৌশল আর কি, যাতে মাইনাসের একটা কাফলা, মাইনাসের একটা সমস্যা না হয় তার জন্য। তাহলে আমরা এই সমাধানটি করে ফেললাম। এখন তোমাদের আরেকটা সমাধান আমি করে দেই, যেটি করলে নিশ্চয়ই এই চ্যাপ্টার সম্পর্কে বা এই চ্যাপ্টারের কোনো সমস্যা বা কোনো অঙ্কের সমাধান করার বাকি থাকবে না। তোমরা বাসায় এই বাকি সমাধানগুলি, বাকি সমস্যাগুলি নিজে নিজেই সমাধান করতে পারবে। আমি তোমাদের সেই পর্যায়ে নিয়ে পরে আজকের এই ক্লাসটি শেষ করব। তাহলে দেখো আরেকটু ব্যতিক্রম, সেটা হলো শেষ যে নাম্বারটা আছে 20 নম্বর অঙ্কটি দেখো, এখানে আছে z মাইনাস 1 z প্লাস 1, z মাইনাস 1 z প্লাস 2, z প্লাস 2। z প্লাস 4 z মাইনাস 2, z প্লাস 4 z মাইনাস 2। দেখো ইতিপূর্বে যে কয়টা অঙ্ক আমি করাইলাম তার মধ্যে একটা অঙ্কও কিন্তু এমন ছিল না। আসলে তোমাদের এই বইয়েতে 7.1 অনুশীলনীর মধ্যে সর্বোচ্চ 4 ধরনের অঙ্কই দেওয়া আছে। আমি এই 4 ধরনের অঙ্কই কিন্তু তোমাদের আজকের এই ক্লাসে সমাধান করে দিতেছি, যাতে তুমি সবগুলি অঙ্ক, এই অনুশীলনী সবগুলি অঙ্ক নিচে নিজে বাসায় বসে সমাধান করতে পারো। তাহলে দেখো, আর কথা না বলে আমরা এই সমাধানটা করি। দেখো এখানে ব্র্যাকেট আছে, তো এই ব্র্যাকেট সম্বলিত কোনো সমাধান কিন্তু ইতিপূর্বে আর করি নাই। তাহলে এটা কেমনে করতে হবে? নিশ্চয়ই এখানেও একটা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। সেটা দেখো, এই ব্র্যাকেট দ্বারা আসলে কি বোঝায়? ইনটু বা গুণ বোঝায়। তাহলে নিশ্চয়ই এই বন্ধনীর এই রাশিটার সাথে এই রাশি, অর্থাৎ এই বন্ধনীর সাথে এই বন্ধনী গুণ হবে। আবার এখানেও এই বন্ধনীর সাথে এই বন্ধনী, অর্থাৎ এই প্রথম এই রাশির সাথে এই রাশিটির গুণ হবে। তাহলে গুণ কেমনে করতে হয় আমরা গুণটা দেখি। বন্ধনীর গুণ নিশ্চয়ই আসলে এই অঙ্কগুলি তোমাদের গুণ ষষ্ঠ শ্রেণীতেও ছিল, এখানেও 7 ক্লাসেও তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় যে সিলেবাসে যেগুলি ছিল সেখানে কিন্তু গুণটা আসলে দেখানি হয়েছে। তারপরেও আমি ভেঙে ভেঙে এই গুণগুলা দেখাবো। দেখো প্রথমেই আমরা এই জেডকে দিয়া এই সম্পূর্ণ রাশিটাকে গুণ করতে পারি, অথবা অন্যভাবে এই জেড দিয়া এই রাশিটাকে গুণ দেখাইতে পারি। তাহলে দেখাই, এই জেড দিয়েই দেখাই। এখানে একটা বা লিখবে, জেড দিয়া তুমি গুণ করবে কোনটাকে? এই জেড প্লাস 2। আবার এই -1 দিয়া, এই যে -1, এই -1 দিয়ে আবারও তুমি এই জেড প্লাস 2কে গুণ করবে, জেড প্লাস 2। তাহলে দেখা যায় কি, জেড দিয়ে আমার এটাকে গুণ করা হইলো, আবার এই -1 দিয়ে এটাকে গুণ করা হলো, অর্থাৎ এই ব্র্যাকেটকে, এই বন্ধনীর সম্পূর্ণ রাশিটাকে এই বন্ধনীর রাশি দ্বারা গুণ করা হয়ে গেল। এখন ডান পাশে ঠিক একইভাবে কাজগুলি করবে। প্রথমে এই জেড দ্বারা জেড -2, ঠিক এমনিভাবে 4 দিয়া, অর্থাৎ +4, এই +4 দিয়া জেড -2কে গুণ। তো এর আগের অঙ্কটিতে তোমরা দেখছো যে গুণ কিভাবে করতে হয়। এই জেড দিয়ে সম্পূর্ণকে, এই -1 দিয়ে এই পুরোটাকে, এই সম্পূর্ণটাকে গুণ করতে হবে। তা আমরা গুণটা করে নেই। জেড দিয়ে জেডের গুণ করলে হবে নিশ্চয়ই কি, জেড স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 2z, মাইনাসে প্লাসে কি লিখবা, -2 ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাসে মাইনাসে -2z প্লাস 4z প্লাসে মাইনাসে -8।
তো আমি এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে আমরা ইতিপূর্বে যে কয়টা অঙ্ক করাইছি সেই অঙ্কের মধ্যে ছিল চলক হিসাবে এক্স, চলক হিসাবে ছিল ওয়াই। তাহলে এখানে এক্সও নাই ওয়াইও নাই, তাহলে চলক কোনটা? নিশ্চয়ই চলক এখানে কোনটা? জেড। তাহলে এটি সমাধান করে আমাদের জেটের মান নির্ণয় করতে হবে। যেহেতু আগে এক্স চলক ছিল, এক্সের মান নির্ণয় করছি। আগের একটি অঙ্কতে ওয়াই ছিল, ওয়াইয়ের চলক হিসেবে ছিল, সেই ওয়াইয়ের মান নির্ণয় করছি। এখন জেট আছে, জেটের মান আমরা নির্ণয় করব। এখানে জেটি হচ্ছে অজ্ঞাত রাশি, জেটি হচ্ছে চলক বা জেড স্কোয়ার। দেখো দুইটা জেটের থেকে একটা জেড বাদ দাও, তাহলে নিশ্চয়ই থাকে কি? শুধু জেড। -2 = জেড স্কোয়ার। আর এখানে মাইনাস দুইটা জেড আছে, প্লাস 4টি জেড আছে, অর্থাৎ প্লাসের সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে নিশ্চয়ই এখানে কি চিহ্নটা হবে? প্লাস চিহ্ন হবে। এবং এই 4z থেকে 2z বাদ দাও, থাকে কত? 2z -8। এখন বলো, এর পূর্বে যে অঙ্কগুলি করাইলাম আমরা দেখছি এখানে যে চলকগুলিকে এক পাশে আনতে হবে আর সংখ্যাগুলিকে ঠিক আরেক পাশে নিতে হবে। অর্থাৎ এই যে বাম বাম ডান, ডান বাম, আমাদের এই চলকগুলিকে নিশ্চয়ই বামের দিকে নিয়ে যাব আর সংখ্যাগুলিকে, ধ্রুবক সংখ্যাগুলিকে আমার ডান পাশে নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে চলক হিসাবে আছে জেড, তাহলে এই জেটের সংখ্যাগুলিকে এখানে রাখবো, এই জেটেরগুলিকে বাম পাশে নিয়ে আসবো। আর -8 এটা ডান পাশে আছে, থাকবে। এই -2কে আমরা ডান পাশে নিয়ে যাব। তো দেখি, জেড স্কোয়ার প্লাস জেড, এই জেড স্কোয়ারকে বাম দিকে নিয়ে আসো। তাহলে এখানে প্লাস আছে, -2z প্লাস আছে, নিয়ে আসো মাইনাস, সমান সমান -8। হ্যাঁ, -8। আর এই -2 কী করবা? নিশ্চয়ই ডান পাশে নিয়ে যাবা, এবং ডান পাশে নিয়ে গেলে এই মাইনাস থাকবে না। এটা কী হবে? বারবার বলতেছি কিন্তু আমি, তোমরা যাতে মনে রাখতে পারো, আমি বারবার বলছি যে সমান চিহ্নের এক পাশ থেকে কোনো সংখ্যাকে আরেক পাশে নিলে চিহ্ন পরিবর্তন হয়। এবং সেটা কিভাবে পরিবর্তন হয়? অনেকবার বলে ফেলছি যে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে এখানে ঠিক মাইনাস আছে, তাহলে ডান পাশে গিয়ে কী হবে? প্লাস হবে। এই যে বারবার বলে যাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। এখন এইখানে এই জেড স্কোয়ারের সাথে জেড স্কোয়ার কাটা যাবে, তারপর প্লাস আছে জেড, মাইনাস আছে 2z। হ্যাঁ, মনে করার চেষ্টা করো যে এই মাইনাসের সংখ্যাটি বড়, প্লাসের সংখ্যাটি ছোট। অতএব এই মাইনাস সংবলিত সংখ্যাটি যেহেতু বড়, অতএব এখানে কি চিহ্নটা হবে? মাইনাস হবে। এবং এই 2z থেকে এই 1z অর্থাৎ জেড বাদ দাও, তাহলে কি থাকবে? জেড। আর ডান পাশে থাকবে -8 + 2, তাহলে -8 থেকে +2 বাদ দাও, থাকবে -6। 8 থেকে 2 বাদ দিলে থাকে 6। দেখো এখানে আরেকটা জিনিস আইসা দাঁড়াইছে, ইতিপূর্বে আমি বললাম, কয়েকবার বলছি যে সমান চিহ্নের উভয় পাশে যদি একই ধরনের রাশি থাকে, একই ধরনের, তাহলে এটি বাদ দেওয়া যাবে। তাহলে দেখো এখানে মাইনাস আছে, ডান পাশেও একটা মাইনাস আছে, তাহলে আমরা এই সংখ্যাটাকে কী করতে পারি? এই চিহ্নটাকে কী করতে পারি? বাদ দিতে পারি। অর্থাৎ হ্যাঁ, বাদ দাও, তাহলে থাকে কি? 6। এটা কিভাবে বাদ দিলা? একটু সাইড নোটে লিখে দিলে ভালো হয় যে এই মাইনাসকে আমি যদি আরেকটা মাইনাস দিয়ে ভাগ করি, অর্থাৎ গুণ বা ভাগ করলেই চলবে। এই -1 দ্বারা
যদি আমি এই ওয়ান মাইনাসকে ভাগ বলে মাইনাস আরেকটা মাইনাস দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি দাঁড়াবে, মাইনাস মাইনাস কাটা যাবে অর্থাৎ প্লাস হয়ে যাবে। এই কাজটা এখানে করা হয়েছে, অর্থাৎ -1 দ্বারা এই মাইনাসকে ভাগ করা হয়ে গেছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটা গেছে গা, রইল কি জেড। ঠিক এমনিভাবে এই মাইনাস দিয়ে এই মাইনাসকে ভাগ করা হয়েছে, যার কারণে মাইনাস এবং মাইনাস উঠে গেছে, রয়েছে কি 6। হ্যাঁ, এই কথাগুলি আমি কয়েকবার বলেছি, এখনও বললাম, আবারও বলছি, যদি সমান চিহ্নের উভয় পাশে, খুব মনোযোগ দিয়ে শোনো, সমান চিহ্নের উভয় পাশে যদি একই ধরনের চিহ্ন, একই ধরনের রাশি বা সমান সমান রাশি, সমান সমান সংখ্যা থাকে, তাহলে আমরা সেগুলিকে অ্যাভয়েড করতে পারবো, অপসারণ করতে পারবো, বাদ দিতে পারবো। বাদ দিয়ে পরে যে সংখ্যাটা থাকে সেটাই হবে সমাধান। এটা আমি আগেও বলেছি। এখন শোনো, তো আমরা এই যে 7.1 সরল সমীকরণ নিয়ে কথা বললাম এবং অঙ্ক কতগুলি সমস্যা, কতগুলি অঙ্ক করালাম। এইখানে আমি বলবো যে তোমাদের এই 7.1 যে ধরনের অঙ্ক এখানে ইনক্লুড আছে, অর্থাৎ দেওয়া আছে, বইতে সংযোজন করা আছে, এই সবগুলি সমাধান, এই 4টি সমাধান থেকে, আমার করা 4টি সমাধান থেকে নিশ্চয়ই যে শিক্ষাটা লাভ করলে তোমরা, যে বিধিগুলা, নিয়মগুলি, সমাধান করার নিয়মগুলি জানলে, সেখান থেকে এই 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক করার স্টেবিলিটি অর্থাৎ যোগ্যতা তোমার নিশ্চয়ই অর্জন হয়েছে, যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাসটি করে থাকো। আমি আশা করি মনোযোগ দিয়ে করছো, অবশ্যই করবা, কারণ আমাদের যেহেতু জেনারেল ক্লাসগুলি নাই, তাহলে স্কুল নাই, তো আমাদের সাথে তোমরা ক্লাসগুলি করতে পারছো না। অতএব এখানে অনলাইন ক্লাসেই আমাদের সেই যে আমাদের ঘাটতি, যে আমরা ক্লাস করতে পারছি না, সেখানে যে আমাদের ঘাটতিটা হচ্ছে, আমাদের যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতিটা, সেই ঘাটতিটা কিন্তু আমাদের এই অনলাইন ক্লাস থেকেই পুষিয়ে নিতে হবে। যদি আমরা একটু মনোযোগী হই, তাহলে নিশ্চয়ই ওই ঘাটতিগুলি আমাদের পূরণ হবে। আমি অন্য একটি ক্লাসে বলেছি যে আমাদের এই ক্লাসগুলির একটা ধারাবাহিকতা থাকবে। যে যেমন মনে করো, আমি যে ক্লাসগুলি করাচ্ছি, আমি গত ক্লাসে এই সমীকরণ নিয়ে কথা বলছিলাম, সমীকরণের সংজ্ঞা দিয়েছিলাম এবং সমীকরণের এই সমাধান কিভাবে করতে হয় কিছু বিধিবিধান সম্পর্কে কথা বলেছিলাম। নিশ্চয়ই সেগুলি তোমরা জেনেছ এবং আজকের ক্লাসে সমাধান করে দিলাম। তো আরেকটি ক্লাসে আমি চেষ্টা করব যে এই সমীকরণগুলিকে কিভাবে গঠন করা যায় বাস্তব সমস্যা থেকে, অর্থাৎ আমরা চলার ক্ষেত্রে, বাস্তবে বিভিন্ন জিনিস ব্যবহারের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে, বাস্তব প্রয়োগের ক্ষেত্রে আমরা কিছু সমস্যায় পড়ি, সেই ধরনের সমস্যা থেকে কিভাবে সমীকরণ তৈরি করা যায়, অর্থাৎ এই ধরনের সমীকরণ বানানো যায় এবং সমীকরণ বানিয়ে তৈরি করে পরে কিভাবে সমাধান করা যায়, এই বিষয়ে কিন্তু আমরা পরের ক্লাসে অবশ্যই জেনে নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এই 7.1টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। এখন পরের ক্লাসে আমরা বাস্তব সমস্যা থেকে সমীকরণ কিভাবে তৈরি করা যায় সেইটি চেষ্টা করব এবং সমীকরণ তৈরি করে সেই সমীকরণের সমাধানগুলি পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবাইকে ধন্যবাদ।